আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের অবস্থান সমাণু, অবস্থান সমানুতা। নাম দ্বারাই আমরা বুঝতে পারতেছি আমাদের কি অবস্থানের পরিবর্তন ঘটবে। ধরো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এই যৌগটার নাম হবে কি, এটা ডাবল বন্ড যেহেতু আছে এই যৌগটার আণবিক সংকেত হবে দেখবা C4H8, এটা একটা অ্যালকিন, এই যৌগটা অবশ্যই একটা অ্যালকিন। তো দেখো এই যৌগটার নাম হচ্ছে বিউটিন অন, বিউটিন অন। কেন অন? এই এক নাম্বার কার্বনে আমাদের কি ডাবল বন্ড আছে, যেহেতু এক নাম্বার কার্বনে আমাদের ডাবল বন্ড রয়েছে তার মানে এটা অবশ্যই বিউটিন অন হবে। কিন্তু এখন সেম যৌগটাকে আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি, সেম যৌগটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। এখানেও তুমি যদি চেক করে দেখো C4H8 আসবে, কিন্তু এই যৌগটার নাম হবে কি 1 2 3 4, এই যৌগটার নাম হবে বিউটিন 2। তাহলে দেখো এখানে আসলে চেঞ্জটা কি আসছে, এই যে ডাবল বন্ধনের অবস্থানটা চেঞ্জ করছে, ডাবল বন্ডটা এখানে ছিল 1 নম্বরে, এখানে আসছে কোথায় 2 নম্বরে। তাহলে দেখো এখানে আণবিক সংকেতটা কি আছে, সেম আছে, গাঠনিক সংকেতটা কিন্তু চেঞ্জ হয়েছে। এইখানে ডাবল বন্ডটা ছিল কোথায় 1 নম্বর কার্বনে, এইখানে ডাবল বন্ডটা কোথায় 2 নম্বর বন্ধনে, মানে 2 নম্বর কার্বনে। তাহলে এই যে ডাবল বন্ধনের অবস্থান পরিবর্তনের কারণে যে সমানুতা সৃষ্টি হবে সেই সমানুতাকে আমরা বলবো অবস্থান সমাণু। আমাকে বুঝাতে পারছি? আমি আবার রিপিট করছি, অবস্থান সমাণু আমরা নামটা দ্বারাই বুঝতে পারতেছি পরিবর্তনটা কার ঘটবে। যেমন তুমি দেখো পেছনের দুটো আবার একটু দেখায় আসি, নাম দ্বারা বুঝবা শিকল সমাণু, পরিবর্তনটা কার হয়েছে শিকল বা শাখার। কার্যকারী মূলক সমাণু, পরিবর্তনটা কার হয়েছে কার্যকারী মূলকের। তাহলে এখানে কি অবস্থান সমাণু। তো অবস্থান সমাণুতে আসলে আমাদের কি হবে বলো, পরিবর্তনটা কার হবে, অবশ্যই অবস্থানের পরিবর্তন হবে। এই যে দেখো এখানে ডাবল বন্ড, আর এখন ডাবল বন্ডটা কি 2 নম্বরে, কিন্তু দুইটারই আণবিক সংকেত কি C4H8 C4H8। তাহলে একই আণবিক সংকেত বা ভিন্ন গাঠনিক সংকেত হলে তো সেটা সমাণু, কিন্তু কোন ধরনের সমাণু, অবস্থান সমাণু। কারণ এই দুইটার একে অপরের মাঝে পরিবর্তনটা কি ঘটছে, অবস্থানের পরিবর্তন ঘটছে। কার্যকারীমূলক দুইটারই অ্যালকিন ঠিক আছে, বাট অবস্থানের পরিবর্তন ঘটেছে, এই জন্য এই সমানতাকে আমরা বলবো অবস্থান সমাণু। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এরপরে পড়বো আমরা টটোমারিজম। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম টটোমারিজম হচ্ছে গতিশীল সমাণু, টটোমারিজম, টটোমারিজমটা পড়বে এরপরে। তো উদাহরণটা দেখবা, খুব যত্ন সহকারে খেয়াল করবা কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো এটা একটা যৌগ, এই যৌগটা আমাদের কিটোনের কার্যকারীমূলক ছিল কি, এটা কিটোনের কার্যকারীমূলক ছিল, এই সিও মূলকটা কিন্তু এখানে রয়েছে। তো এটা অবশ্যই কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন, সেজন্য এটা হচ্ছে কি প্রোপানন, এই যৌগটা হচ্ছে প্রোপানন। কিটোন হলে নামের শেষে নন মানে অন যুক্ত হয়, একাত্রে সেটাকে নন বলা হয়। তো এটা 3 কার্বন বিশিষ্ট কিটোন, সেজন্য এটা হচ্ছে কি প্রোপানন। তো এটা প্রোপানন। এখন এইখানে অ্যাকচুয়ালি পরিবর্তনটা কি হবে দেখো, এই কার্বনের সাথে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3টা। আমি যদি এটা গাঠনিকটা একটু আঁকি তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখো এখানে গাঠনিকটার দিকে খেয়াল করো, এই এখন আমি যদি কোনোভাবে এই দ্বিবন্ধন যেটা আছে এই দ্বিবন্ধনটা আমি এখানে রাখতে চাই না, দ্বিবন্ধনটার অবস্থানটা মানে গতিশীল করব, এটা যেখানে ছিল দ্বিবন্ধনটাকে টাইনা এখানে নিব, তখন এখানে কি হবে, এই দ্বিবন্ধনটা যদি এইখানে যায় তাইলে এখানে কি এই অক্সিজেনের অবস্থানটা কেমন হবে। দেখো আমি যদি একটু পরিবর্তনটা একটু দেখাই, যেখানে আমাদের পরিবর্তনটা হবে এইখানে যদি সিঙ্গেল বন্ড দাও, এই অক্সিজেনের একটা যোজনীর ঘাটতি হবে না। আর এই কার্বন কার্বন যদি এখন দ্বিবন্ধনটা বানাই দাও, দ্বিবন্ধনটা আমরা এই কার্বনের সাথে নিলাম, এখন এই কার্বনে কি কোনো ক্রমে 3টা হাইড্রোজেন দিতে পারবা, দেখো এই কার্বনের যোজনী 1 2 3 4 হয়ে গেছে, এইখানের হাইড্রোজেনটাকে কি তাই না তাহলে কি অক্সিজেনের কাছে নিতে হবে, তাহলে দেখো এই অক্সিজেনের যোজনীটাও কি পূর্ণ হয়ে যায়।
কথা বুঝছো? তাহলে এখানে দ্বিবন্ধনটার জন্যই গতিশীল কথাটা বলছে, বন্ধনের একটা গতিশীলতা এখানে তৈরি হয়। কথা বুঝছো? বন্ধনের গতিশীলতা তৈরি হওয়ার কারণেই এটাকে বলা হয় গতিশীল সমাণু। তো এখান থেকে অ্যাকচুয়ালি কি তৈরি হয়েছে, এর সাথে আমাদের ও এর সাথে এইচ যুক্ত হয়েছে, এখানে সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড হয়েছে, এখানে তিনটা হাইড্রোজেন কি দুইটা হাইড্রোজেনে পরিণত হয়েছে। তো এটাকে লেখা যায় CH3C, এখানে OH লেখা যায় ডাবল বন্ড CH2। তাহলে দেখো এখানে আণবিক সংকেত যা ছিল এখানেও আণবিক সংকেত সেইমই থাকবে, বাট গঠনগত চেঞ্জ হয়েছে, সেজন্য এটা অবশ্যই সমাণু। এখন এটা টটোমারিজম কেন? টটোমারিজমকে একটা গতিশীল সমাণু যেখানে বন্ধনের গতিশীলতাটা দেখায়, যে আগে যেখানে বন্ধনটা ছিল সেখানে না হয়ে অন্য, মানে দেখো কার্বন কিন্তু সেম আছে, যে কার্বনের এখানে ডাবল বন্ধন ছিল এখানে কিন্তু সেম কার্বনই ডাবল বন্ধন আছে, কিন্তু অন্য একটা মূলক থেকে, কার্বন বাদে অন্য কোনো মূলক থেকে বন্ধনটা কিন্তু ডাবল বন্ডটা, যেমন আগে অক্সিজেন ডাবল বন্ড ছিল, এখানে অক্সিজেনের কিন্তু ডাবল বন্ডটা নেই, সেই ডাবল বন্ডটা এখানে আমরা পরিবর্তন করে কি সিঙ্গেল বন্ডে পরিণত করছি, এবং কার্বন কার্বনের মাঝে হচ্ছে আমরা ডাবল বন্ধনটা তৈরি করছি। এই জন্য এটাকে আমরা গতিশীল সমাণু বলে সংজ্ঞায়িত করব। বুঝাতে পারছি? জি স্যার, এখানে যেটা ডাবল বন্ড থাকবে সেইটাকে ভেঙে আরেকটার সাথে কি যুক্ত হবে? হ্যাঁ, এই যে এই জন্যই এটাকে বন্ধনের গতিশীলতা, ডাবল বন্ধনটা ভাঙবে, ভেঙে ওই কার্বনের সাথেই অন্য কার্বনের সাথে আমরা যুক্ত করব। তখন কি করতে হবে, এই অন্য কার্বন বলতে কি এই কার্বনকে বোঝাচ্ছি, এই কার্বনের যোজনী 4 আগে থেকে ছিল, তাহলে এই যে কার্বন থেকে কি একটা কিছু হ্রাস করতে হবে, সেই হ্রাস করাটা কোথায় নিয়ে যাব, এই অক্সিজেনের সাথে যুক্ত করব। কেন? কারণ এই ডাবল বন্ডটা যদি এখানে নাও তখন অক্সিজেনের একটা যোজনীর ঘাটতি হয়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য এই কার্বন থেকে একটা হাইড্রোজেন টাইনা আমরা এখানে নিব, যেমনটা এই যে করেছি। এখানে দেখো, এখানে এই যে দেখো গাঠনিক দেখো, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা ছিল, 1 2 3, বাট উৎপদের দিকে তাকাও, এই কার্বনের সাথে হাইড্রোজেন এখন কয়টা, দুইটা। তাহলে এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, আর এই যে কার্বন হাইড্রোজেন মানে অক্সিজেন যে ডাবল বন্ড ছিল সেই ডাবল বন্ডটা এখানে চলে গেছে। কথা বুঝছো? এই ডাবল বন্ডটা তোমার এখানে চলে গেছে, এইটা এখানে চলে আসছে। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। এরপরে পড়বো আমরা মেটামারিজম। মেটামারিজম মেটামারিজমটা হচ্ছে কি, একই আণবিক সংকেত অবশ্যই হবে, একই সমগোত্রীয়ভুক্ত অবশ্যই হবে, কিন্তু হচ্ছে কি অবস্থানটা গঠনগত পরিবর্তনটা ঘটবে। এটা তুমি এইভাবে মনে রাখতে হবে, যেমন দেখো CH3 CH2 ও CH2 CH3, এই যৌগটার নাম কি বলো তো? এই পাশে আছে কি ইথাইল মূলক, এই পাশে আছে কি ইথাইল মূলক। তাহলে দেখো আর ও আর, এটা একটা ইথাইলের কার্যকরী মূলক, তাহলে দুইটা ইথাইল মূলক আছে, তার মানে হবে কি ডাই ইথাইল, আর এটা কি ইথার, তাহলে ডাই ইথাইল ইথার। ইথাইল কথাটা কোথা থেকে আসছে, এই যে C2H5 এটাকে আমরা বলি ইথাইল, ইথেন থেকে ইথাইল, ঠিক আছে? তাহলে ডাই ইথাইল ইথার। এখন আর একটা যৌগ যদি আমরা লিখি, দেখো CH3 ও CH2 CH2 CH3, ঠিক আছে? এটাকে আমরা বলবো এটা কি মিথাইল, আর এটা কি 3 কার্বন, তার মানে হচ্ছে প্রোপাইল, তাহলে হচ্ছে মিথাইল প্রোপাইল ইথার। মিথাইল প্রোপাইল ইথার, এগুলো আমরা নামকরণেও কিন্তু শিখেছি, এখনও কিন্তু আমাদের রিপিট হচ্ছে। এই পাশে কি 1 কার্বন বিশিষ্ট মিথাইল, এ পাশে 3 কার্বন, সেজন্য হচ্ছে প্রোপাইল, প্রোপেন থেকে প্রোপাইল ইথার। এখন দেখো এটা আমাদের, তুমি যদি হচ্ছে আণবিক সংকেত চিন্তা করো, কার্বন আছে কয়টা, 4টা, হাইড্রোজেন আছে কয়টা, 5টা 5টা 10টা, অক্সিজেন একটা। এখানেও যদি তুমি আণবিক সংকেত চিন্তা করো, কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন একটা। তাহলে আণবিক সংকেত হচ্ছে সেম, বাট গঠনগত চেঞ্জ হয়েছে, টোটাল যৌগের গঠনগত চেঞ্জ কিন্তু আসছে। তো এই গঠনগত চেঞ্জ হলে অবশ্যই এরা একে অপরের সমানু হবে। কিন্তু মেটামারিজমটা আমরা কিভাবে মনে রাখবো, এই যে কার্যকারী মূলক, এইটা কি আমাদের মূল কার্যকারী মূলক, কার্যকারী মূলকের এখানে আমি লিখে দিচ্ছি, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতার জন্য এই সমাণু সৃষ্টি হয়।
এই সমাণু সৃষ্টি হয়। মানে বোঝানো হচ্ছে দেখো এই কার্যকরী মূলকের এপাশে কার্বন আছে কয়টা, দুইটা, এপাশে আছে কয়টা, দুইটা। বাট এটার ক্ষেত্রে খেয়াল করো এপাশে একটা, এপাশে কয়টা, তিনটা। তাহলে এর সাথে তুমি যদি একে কম্পেয়ার করো তাহলে দেখো এখানে ছিল এই কার্যকরী মূলকের দুইটা দুইটা ছিল, আর এখানে কি 1 3। তাহলে কার্বন সংখ্যার মূল কার্যকরী মূলকটার দুই পাশে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতা সৃষ্টি হইল। কিন্তু অসামঞ্জস্যতা সৃষ্টি হওয়ার পরেও তাদের আণবিক সংকেত যেহেতু সেম, তাহলে অবশ্যই তারা একে অপরের সমাণু হবে। কিন্তু সেটা কোন ধরনের সমাণু হবে, সেটা মেটামারিজম হবে। মেটামারিজমের কনসেপ্টটা হচ্ছে একই কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতার জন্য যে সমাণু সৃষ্টি হয় তাকে আমরা মেটামারিজম বলবো, এবং সমাণুক পদার্থকে মেটামারিক যৌগ বলে। তাহলে এটাও একটা মেটামারিক যৌগ, এটাও একটা মেটামারিক যৌগ, এবং একে অপরের সাপেক্ষে মেটামারিজম। আমি কি বোঝাতে পারছি? স্যার একটু আরেকবার বলবেন যৌগ মানে সংকেতটা? সংকেত ফার্স্ট অফ অল এটা তো একটা সংজ্ঞা, এটা হচ্ছে সংজ্ঞাটা মানে সংজ্ঞাটা হচ্ছে জাস্ট এই মেটামারিজম। যে এখানে কার্যকরী মূলক, এইটা হচ্ছে আমাদের মূল কার্যকরী মূলক। মূল কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতার জন্য যে সমানুতাটা হবে সেটাই হচ্ছে মেটামারিজম। এই প্রথম যৌগটার দেখো এপাশে দুইটা কার্বন, এপাশে হচ্ছে কয়টা, দুইটা কার্বন, এপাশে একটা কার্বন, এপাশে তিনটা কার্বন। তাহলে এর সাথে এর যদি কম্পেয়ার করো, এপাশে দুইটা থেকে হয়েছে কি তিনটা, এপাশে দুইটা থেকে হয়েছে কয়টা, একটা। তাহলে দুই পাশে কার্বন সংখ্যার অসামঞ্জস্যতা সৃষ্টি হইলো, এই জন্য এটা হচ্ছে একে অপরের মেটামারিজম। সমাণু তো ফার্স্ট অফ অল সমাণু, কোন ধরনের সমাণু, মেটামারিজম সমাণু। বুঝতে পারছি? জি স্যার। তাইলে এই 5টা সমানুতা হচ্ছে ক্লিয়ার করবা, সাথে নামকরণ। তাহলে আমাদের আজকে কাজ থাকবে কি, কাজ থাকবে হচ্ছে এই সমানুতা কমপ্লিট করা, সমানুতা প্লাস হচ্ছে নামকরণ। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ একদম পুরো দামে পুরো টাইমটাই ক্লাস হবে। আজকে পর্যন্ত হচ্ছে এখনও ল্যাকিংস আছে তোমাদের পেছনে, সেগুলো পূরণ করো। প্লাস হচ্ছে এখানে যতটুকু হচ্ছে, এখানেও কম পড়ায়নি, সমানতা একটু টাফ আছে, একটু বুঝতে হবে, তো এটা একটু ভালো করে কমপ্লিট করবা। পাঁচ রকমের যে সমানুটা পড়াইলাম, 5 রকমের সমানু হচ্ছে খুব ভালোভাবে কমপ্লিট করবা। ওকে, ঠিক আছে, বলবা কেউ কিছু? বলার আছে কারো কিছু? নেই? ওকে, আল্লাহ হাফেজ।